আমি শাফিউল হাসান। আমি বলছি নাটোর থেকে। আমি আজকে যার ঘটনা শোনাবো, এই ঘটনাটি মূলত নাটোর জেলার হালসা গ্রামের ঘটনা এবং আব্দুল কাদের মৌলানা সাহেবের জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা। ঘটনাটি যদিও খুবই অদ্ভুত, তবে ঘটনাটি আমাদের অঞ্চলের অনেক মানুষই জানে, যারা বৃদ্ধ এবং যারা অনেক বয়স্ক, তারা সবাই এই ঘটনাটি জানে। এমনকি আমার বড় নানিও এই ঘটনাটি, তিনি ওই সময়ে, এই ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন। আমি এই ঘটনাটি ওনার ছেলের মুখ থেকে শুনেছি এবং আমার মায়ের মুখ থেকেও এই ঘটনাটি আমি শুনেছি। তো ঘটনাটির দুইটা অংশ। আমি প্রথম অংশটা আগে বলবো। উনি যখন বাংলাদেশের একটি প্রসিদ্ধ মাদ্রাসা থেকে কামেল শেষ করে আসার পরে উনি হালসার একটি স্থানীয় একটি বাগরুম মাদ্রাসায় উনি শিক্ষকতা করেন। বাগরুম ওইটা তখন কওমি মাদ্রাসা ছিল, আবাসিক কওমি মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসায় উনি শিক্ষকতা করেন। ওই দিনকার একটি ঘটনা, সেই মাদ্রাসায় উনি শিক্ষকতা করাকালীন সময়ের দিনের একটি ঘটনা। উনি এশার নামাজ পড়ে ওনার রুমে আসেন। সচরাচর আবাসিক কওমি মাদ্রাসাগুলোতে এশার নামাজ অনেক দেরিতে শুরু হয়, এজন্য ছাত্ররা সব আগেই খানাদানা শেষ করে ফেলে। রাতের খানাদানা এশার নামাজের আগেই শেষ করে ফেলে। তো তিনি চাদর গায়ে দিয়ে হাতে মেসওয়াক নিয়ে বের হচ্ছেন। এই সময়ে একটা ছাত্র ওনাকে জিজ্ঞেস করেন যে, হুজুর কোথায় যান? তো মৌলানা সাহেব সেই ছাত্রকে বলেন যে, চলো একটু বাহির থেকে হেঁটে আসি। তখন হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, শীতের শুরু বলা চলে। তো ওই ছাত্রটা একটি চাদর গায়ে দিয়ে হাতে মেসওয়াক নিয়ে কাদের মৌলানা সাহেবের পিছন পিছন রওনা দেয়। বাগরুম মাদ্রাসার পশ্চিম পাশে, মাদ্রাসার প্রাঙ্গণ থেকে বের হয়ে পশ্চিম পাশে একটি পুকুর আছে, অনেক বড় পুকুর। তো কাদের মৌলানা সাহেব সেই পুকুরের দিকে হাঁটতে থাকেন। ছাত্রটা ভাববে যে হয়তোবা হুজুর মেসওয়াক করে অজু করে মাদ্রাসায় আসবেন, তাই ছাত্রটাও মৌলানা সাহেবের পিছন পিছন পুকুরের দিকেই যেতে থাকেন। কিছুক্ষণ পরে ছাত্রটা দেখে যে মৌলানা সাহেব পুকুরের মধ্যে নামলেন। উনি হাঁটু পানি পর্যন্ত, তারপর কোমর পানি পর্যন্ত, তারপর বুক পানি পর্যন্ত, এক কথায় কিছুক্ষণ পরে তিনি পুরাপুরি সেই পানির তলে উনি চলে যান। এটা দেখে ছাত্রটা সেখানে প্রচন্ড ভয় পায় এবং এই ঘটনাটা দেখে ছাত্রটা হতভম্ব হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ সেই ছাত্রটা সেখানে দাঁড়ায় থাকে এবং দাঁড়ায় থাকার পরে সেই ছাত্রটা সেখান থেকে দৌড়ায় মাদ্রাসায় চলে আসে। মাদ্রাসার যে মুহতামিম হুজুর ছিলেন, মুহতামিম হুজুর এবং অন্যান্য আরো অনেকজন হুজুরকে তিনি বলেন যে, কাদের মৌলানা হুজুর তিনি পুকুরের মধ্যে নামছেন, তিনি পুকুরের তলে চলে গেছেন, তলায় গেছেন, উনি আর উঠতেছেন না। তো এটা শুনে মুহতামিম হুজুর আরো একজন দুজন হুজুর সেই ছাত্রটার সাথে তাড়াতাড়ি সে পুকুরের দিকে যায় এবং ওনারা যখন পুকুরের দিকে যাচ্ছেন তখন ওনারা দেখতে পান যে কাদের মৌলানা সাহেব পুকুর থেকে উঠে আসতেছেন। কিন্তু ওনার শরীর কোনো ভিজা নাই, ওনার চুল ভিজা নাই, ওনার দাড়িও ভিজা নাই। উনি সম্পূর্ণ শুকনা একজন মানুষ, কেউ দেখলে বুঝবেই না যে উনি পুকুরের মধ্যে নামছেন। তখন হুজুররা মৌলানা সাহেবকে বলেন যে, হুজুর আপনি ভালো আছেন? আপনার কি শরীর স্বাস্থ্য ভালো আছে? কাদের মৌলানা সাহেব হুজুরদেরকে মুচকি হেসে বলেন যে, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সেদিন এই ঘটনাটি এখানেই শেষ। তার পরবর্তীতে হালসাতে ওনার যে দিনিয়া মাদ্রাসার কার্যক্রম চলছিল, তখন দিনিয়া মাদ্রাসার কাজটা শেষ হয়ে যায়। দিনিয়া মাদ্রাসা উনি প্রতিষ্ঠা করেন হালসায়। তো ওই মাদ্রাসার কাজ শেষ হওয়ার পরে উনি ওনার পরিবার নিয়ে সেই মাদ্রাসার হুজরাখানাতে তিনি অবস্থান নেন এবং সেই হুজরাখানাতে তিনি থাকতেন এবং মাদ্রাসার কার্যক্রম চালাতেন। মাদ্রাসার বাহিরেই একটি অনেক পুরাতন একটা মসজিদ ছিল। সেই মসজিদটা কবে হয়েছে, কারা তৈরি করছে, এটা গ্রামবাসী কেউই জানে না। এখনো পর্যন্ত এটা কেউ জানে না যে সেই মসজিদটা আদৌ কবে হয়েছিল। তো মাদ্রাসাটি তিনি মূলত সেই মসজিদের পাশেই প্রতিষ্ঠা করেন ওনার নিজস্ব জায়গার উপরে। তো তিনি এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হন। তার কিছুক্ষণ পরে মৌলানা সাহেবকে আর পাওয়া যায় না, কেউ খুঁজে পাচ্ছেন না। ওনার বড় ছেলে চারিদিকে খুঁজতেছেন, মসজিদের বাহিরে, কবরস্থান, আশপাশে সবকিছু খোঁজার পরেও উনি কাদের মৌলানা সাহেবকে কোথাও পেলেন না। তো এক পর্যায়ে বেশ কিছুক্ষণ পরে ওনার বড় ছেলে দেখতে পায় ওনার আব্বা
হুজরাখানার পিছনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তো উনি যখন এটা দেখতে পান তখন হই হুল্লা শুরু হয়ে যায়, সবাই তাড়াতাড়ি হুজুরের কাছে যান। যাওয়ার পরে ওনাকে হাতে দিয়ে ধরাধরি করে এক পর্যায়ে ওনাকে নিয়ে আসেন। নিয়ে আসার পরে কাদের মৌলানা সাহেবের যখন জ্ঞান ফিরে তখন ওনাকে জিজ্ঞেস করেন যে আব্বা কি হয়েছিল, আপনাকে খুঁজলাম, আমরা এদিকেও আসছিলাম, আপনাকে দেখি নাই, তারপরে আমি দেখলাম যে আপনি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। সেদিন মৌলানা সাহেব কাউকে কিছু বলেন নাই, তিনি খালি ওনার ছেলেকে বলেন যে তুমি কালকে যেয়ে তোমার দাদাকে একটু খবর দিবা, তোমার দাদা যেন একটু আসে। তো পরদিন সকালবেলা কাদের মৌলানা সাহেবের আব্বা আসেন। উনি ওনার আব্বাকে বলেন যে তখন প্রথম যে ঘটনাটি ঘটেছিল, আমি ঘটনার যে মূল প্রথম অংশ যেটা, ওই প্রথম অংশের কথা তিনি ওনার আব্বাকে জানান যে এরকম আমি যখন বাগরুম মাদ্রাসায় শিক্ষকতা করতাম, ওই সময় একটা জিন আমার কাছে আসে। আসার পরে আমাকে বলে, হুজুর আমরা বেশ কয়েকজন আছি, আমরা আপনার সাথে একটু কথা বলবো, আপনি যদি আমার সাথে যাইতেন, আমাদের কাছে যদি একটু যাইতেন। তখন আমি সেই জিনের সাথে যাই। যাওয়ার পরে তারা পুকুরের নিচে তাদের যে স্থান সেখানে আমাকে নিয়ে যায়। সেখানে 15টার মতো জিন ছিল, 15 জন ছিল। তো তাদের সাথে আমাকে সেখানে বসতে দেওয়া হয়, তাদের সাথে কথা হয়। এক পর্যায়ে তারা আমাকে বলে যে হুজুর, জিনেরা শ্রেষ্ঠ মানুষের চাইতে। কিন্তু আমি সেটা স্বীকার করি না, যে না, মানুষের চাইতে জিন কখনোই শ্রেষ্ঠ হইতে পারে না। তো কারণ আল্লাহ তাআলা কোরআনে মানুষকে আশরাফুল মাখলুকাত বলে আখ্যায়িত করছেন, তাই মানুষই সর্বশ্রেষ্ঠ, জিন কখনোই সর্বশ্রেষ্ঠ হতে পারে না। তো আমি এটা বলে সেখান থেকে চলে আসি। আসার পরে যে গতকালকে জিনেরা আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এইখানেও তারা আমার সাথে একই বিষয়ে তর্ক করে। আমি এখনো বললাম যে না, জিনেরা কখনোই শ্রেষ্ঠ হয় না, আমি এটা কোনোদিনই মানতে পারবো না। তারপর তারা আমাকে প্রস্তাব করে যে হুজুর আমরা আপনার সাথে বাহাস করব। তো বাহাস মূলত তর্কযুদ্ধ, দলিল যুক্তি ইত্যাদি পেশ করে কোনো বিষয়কে প্রমাণ করার নাম হচ্ছে বাহাস। তো মাওলানা সাহেব রাজি হন, ঠিক আছে তোমরা বাহাস করতে চাও, কোনো সমস্যা নাই, আমি তোমাদের সাথে বাহাস করব। তো তোমরা কবে বাহাস করবা? তখন জিনেরা মাওলানা সাহেবকে বলেন যে আমরা আপনার সাথে মঙ্গলবারে বাহাস করব। তখন মাওলানা সাহেব বলেন ঠিক আছে, মঙ্গলবারে জোহরের ওয়াক্তের আগ দিয়ে তোমরা আমার বাসায় আসবে, তোমাদের সাথে আমি বাহাস করব। তো এই ঘটনাটা যখন তিনি ওনার আব্বাকে জানান, ওনার আব্বা অনেক ঘাবড়ে যান এবং বলেন যে তুমি এত বড় একটা কাজ করবে, তোমার এটা করা কি ঠিক হবে? যদি তারা তোমার কোনো ক্ষতি করে। ওনাকে সাবধান করে দেন, কিন্তু মাওলানা সাহেব বলেন যে না, আমার কিছুই হবে না ইনশাআল্লাহ, আমি একজন আলেম, আমি এটা কোনোদিনই মেনে নিতে পারবো না, তাদের অবাস্তব প্রস্তাব আমি কখনোই মানতে পারবো না, তাদের সাথে আমি বাহাস অবশ্যই করব, তা না হলে তারা আমাকে আরো জ্বালাবে। তো কাদের মৌলানা সাহেবের কথা শুনে ওনার আব্বা বলেন ঠিক আছে বাবা, যেটাই করো তুমি সাবধানতা অবলম্বন করো। তো সেদিন চলে যান। আর গ্রামের একটা বিষয় হচ্ছে, একটা জিনিস যখন ঘটে, এক মুখ দুই মুখ হইতে হইতে অনেক মানুষের মধ্যে ছড়ায় যায়, সেটা জানাজানি হয়। তো এরকম অনেক মানুষই শুনতে পায় যে মৌলানা সাহেবের সাথে জিনদের বাহাস হবে। তো সেই দিন অনেক মানুষ উপস্থিত হয় খালসা দিনিয়া মাদ্রাসায় হুজুরের সাথে বাহাস দেখার জন্য। তো ওনার যে হুজরাখানাটা ছিল সেটা মূলত ছিল মাটির, তখনকার যুগের অনেক মোটা করে দেওয়াল দিয়ে মাটির একটি হুজরাখানা, যার উত্তর দিকে 2টা জানালা ছিল, কাঠের জানালা, আর পূর্ব দিকে ছিল একটা দরজা, কাঠের দরজা। ঘরের মাঝখানে তিনি পিঁড়ি নিয়ে বসে আছেন, আমরা স্থানীয় ভাষায় পিঁড়ি বলি, কাঠের পিঁড়ি। তিনি পিঁড়িতে বসছেন। বসে উনি কিছুক্ষণ পরে বললেন যে তোমরা ঘর থেকে বের হয়ে যাও। অনেকজন মানুষ ঘরের মধ্যে ছিল হুজুরের বাহাস দেখার জন্য, বাহিরেও মানুষ ছিল, দরজার দিকে জানালার দিকে অনেক, 4 সাইডেই মানুষজন ছিল, অনেক মানুষ হয়ে গেছিল। তো মাওলানা সাহেব তাদের উদ্দেশ্যে বললেন যে আপনারা ঘর থেকে এখন বের হয়ে যান আর দরজাটা ফাঁকা রাখেন, দরজার সামনে কেউ থাকবেন না। তখন মানুষজন ঘর থেকে বের হয়ে গেল আর দরজার সামনে ফাঁকা রাখলো। অনেক মানুষ জানালার কাছে বের করলো, জানালা দিয়ে দেখার জন্য, মাওলানা সাহেবের বাহাস দেখার জন্য জানালার সামনে অনেক মানুষ বের করলো। তো কিছুক্ষণ পর একটা গরম বাতাস ঘরের মধ্যে প্রবেশ করলো, একটা দমকা একটা গরম বাতাস। যখনই বাতাসটা ঘরের মধ্যে প্রবেশ করলো, সাথে সাথে কাদের মৌলানা সাহেব
বসা অবস্থা থেকে মাটির সাথে লুটায় পড়লেন, ওনার মাথা মাটির সাথে লুটে পড়ল। অনেকটা দেখে মনে হচ্ছে অনেক মানুষ মিলে মাওলানা সাহেবকে চেপে ধরে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন, এরকম একটা অবস্থা। মানুষজন তাকায় তাকায় দেখতেছেন, কারো কিছু করার ক্ষমতা নাই, কারণ কারো সাহস ছিল না এই ঘরের মধ্যে গিয়ে জিনদের সাথে লড়াই করার। মানুষজন নিরুপায় হয়ে তাকায় তাকায় দেখতেছেন। কাদের মৌলানা সাহেবের মুখ দিয়ে এক পর্যায়ে গোঙানির মতো আওয়াজ শুরু হলো। তো এরকম কিছুক্ষণ চলতে চলতে আল্লাহু আকবার বলে মৌলানা সাহেব উঠে দাঁড়ালেন এবং ওনার বাঁ হাত দিয়ে কিছু একটা তিনি ধরলেন। ধরার পরে অনেক সময় আমরা দেখি না যে হুজুররা যখন গরু জবাই করে হালকা নিচু হয়ে বসে ডান হাত দিয়ে ছুরি ধরে গরুর গলায় ছুরি চালায়, ঠিক এইরকম একটা দৃশ্য কাদের মৌলানা সাহেব বাম হাত দিয়ে কিছু একটা ধরে মাটিতে শোয়াইলেন। শোয়ানোর পরে তিনি নিচু হয়ে বসে ওনার ডান হাত দিয়ে গায়েবী কোনো ছুরি দিয়ে তিনি জবাই করতেছেন, এরকম একটা দৃশ্য। এরকম করে একটা দুটা 60টা তিনি জিন যখন জবাই করলেন, এর মধ্যে এই জিনদের যে গোত্র ছিল, এই গোত্রের যে সর্দার তিনি উপস্থিত হলেন। জিনরা অনেক দ্রুতগামী হয়, তারা সচরাচর এক স্থান থেকে আরেক স্থান খুব দ্রুত যেতে পারে। চোখের পলকে নিমেষের মধ্যে তারা এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে। তো জিনদের যে সর্দার তিনি আসলেন, এসে মাওলানা সাহেবকে সালাম দিয়ে মাওলানা সাহেবকে বললেন যে হুজুর, এরা সবাই বাচ্চা জিন, আপনি এদেরকে ক্ষমা করে দেন, এরা ভুল করে ফেলছে, আপনার সাথে এরা বেয়াদবি করছে, এরা আসলে বুঝতে পারেনি, আপনি এদেরকে মাফ করে দেন। তখন কাদের মৌলানা সাহেব বললেন যে না, এটা কিছুতেই হতে পারে না, আমি এদের সাথে বাহাস করতে চাইছিলাম, আর তাছাড়া তারাও তো আমার সাথে বাহাস করতে চাইছিল, কিন্তু তারা কি করলো, তারা এসে আমার উপর আক্রমণ করলো, আমাকে হত্যার চেষ্টা করতেছে, এরা হত্যার চেষ্টা করলো, আমি এদেরকে কেমনে ছাড়ি। তখন সেই জিনের সর্দার বলল, হুজুর, আপনি তো 60টাকে মারছেন, আপনি তো এদেরকে শাস্তি দিচ্ছেন, আর বাদ বাকি যারা আছে আপনি তাদেরকে দয়া করে মাফ করে দেন, এরা আর কোনোদিন আপনাকে বিরক্ত করবে না, আপনার সামনেও আসবে না। তখন যে 8টা জিন বেঁচে ছিল, সেই 8টা জিনও হুজুরের হাতে পায়ে ধরে আকুতি মিনতি করা শুরু করলো। তো এক পর্যায়ে কাদের মৌলানা সাহেবের মন একটু নরম হয় এবং তিনি বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি এদেরকে মাফ করব, তবে একটা শর্ত। সেই শর্তটা হচ্ছে, আমি যখনই এদেরকে ডাকবো তখনই এদের আমার কাছে আসতে হবে। এই শর্তে তারা রাজি হয় এবং তারপরে কাদের মৌলানা সাহেব সেই জিনগুলাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এবং আমি ওনার ছেলের মুখে এটা শুনছি যে 7টা জিন উনি হত্যা করছেন, সেই 7টা জিন তিনি জিনদের সাহায্যে সেই হুজরাখানাতে কবর দিয়ে রাখছেন। এই কথাটা আমি ওনার ছেলের কাছ থেকে শুনছি। এই ছিল আমার ঘটনা। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের ভয়ঙ্কর এই ঘটনায় আপনারা শুনতে পারবেন লাল আগুনের দরজা। ঘটনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, ভালো লাগবে। চলুন শুরু করা যাক ঘটনাটি। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার এক অজানা গ্রাম ধবলডিহি। মানচিত্রে নাম থাকলেও গ্রামের ভেতরের কিছু জায়গা নিয়ে আজও কেউ কথা বলতে চায় না, বিশেষ করে গ্রামের শেষ প্রান্তে থাকা পুরনো পোড়া মন্দিরটা। দিনের বেলাতেও যেখানে কুয়াশা ঘোরে, আর রাত নামলে যেখানে কুকুর পর্যন্ত ঢুকতে ভয় পায়। আমি তখন কলকাতার একটি ইউটিউব চ্যানেলের জন্য বাস্তব ভৌতিক ঘটনার ভিডিও বানাতাম। গ্রামের লোকদের মুখে মুখে একটা গল্প শুনেছিলাম, প্রতি 12 বছর পর ওই পোড়া মন্দিরের নিচে থাকা লাল আগুনের দরজা নাকি খুলে যায়, আর যেদিন দরজা খুলে সেদিন রাতে গ্রামের কেউ বাইরে বের হয় না। প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু যেদিন ফোন করেছিল আমার কলেজের বন্ধু অনিরুদ্ধ, সেদিন থেকেই সব কিছু বদলে যায়। ফোনের ওপারে ওর গলা কাঁপছিল, রুদ্র, তুই কি এখনো ভূতের ভিডিও বানাস? আমি বললাম, হ্যাঁ, কেন? ও কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, ধবলডিহিতে চলে আয়, এখানে কিছু একটা আছে, মানুষ না, কিন্তু মানুষকে ডাকে। ওর কণ্ঠে এমন ভয় ছিল যা অভিনয় করা সম্ভব না। 2 দিন পর আমি পৌঁছালাম ধবলডিহি। গ্রামের প্রবেশপথেই অদ্ভুত ব্যাপারটা টের পেলাম। দুপুর 12টা বাজে,
অথচ পুরো গ্রামটা যেন অস্বাভাবিক চুপচাপ। কোনো বাচ্চার আওয়াজ নেই, কোনো রেডিও বাজছে না, এমনকি পাখির ডাকও না। অনিরুদ্ধ আমাকে নিতে এসেছিল। ওকে দেখে আমি চমকে উঠলাম। মাত্র 6 মাস আগে দেখা হয়েছিল, অথচ এখন মনে হচ্ছে লোকটা 10 বছর বুড়িয়ে গেছে। চোখের নিচে কালি, মুখ শুকনো, ঠোঁট ফেটে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর? ও শুধু বলল, রাতে সব বলবো, এখন নয়। ওর বাড়িতে গিয়ে দেখি পুরো বাড়িটা অদ্ভুতভাবে সিল করা, জানালায় লাল কাপড় ঝোলানো, দরজার সামনে ছাই দিয়ে কিছু চিহ্ন আঁকা। ওর মা আমাকে দেখে কেঁপে উঠলেন, তুমিও এসেছ? আরেকজন মরবে। আমি থমকে গেলাম। রাতে খাবার সময় গ্রামের আসল গল্পটা জানতে পারলাম। 12 বছর আগে গ্রামের 5 জন যুবক মিলে মন্দিরের নিচে থাকা গুপ্ত ঘরে ঢুকেছিল। তারা নাকি সেখানে একটা কালো দরজা খুঁজে পায়, যার চারপাশে আগুন জ্বলছিল, কিন্তু কিছুই পুড়ছিল না। দরজার ওপারে দাঁড়িয়েছিল একটা বিশাল ছায়ামূর্তি, লাল চোখ, কঙ্কালের মতো মুখ। সেদিন 5 জনের মধ্যে 4 জন নিখোঁজ হয়, শুধু একজন বেঁচে ফিরেছিল। তার নাম ছিল বিষ্ণুপদ মাহাতো, কিন্তু সে আর মানুষ ছিল না। ফিরে আসার 3 দিন পর সে নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারে। তারপর গ্রামের মাঝখানে দাঁড়িয়ে বলে, দরজা খুলেছে, ও আসবে। এরপর সে নিজেই নিজের চোখ উপড়ে নেয়। পরদিন সকালে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মন্দিরের সামনে। আমি গল্পটা শুনে বললাম, এগুলো কুসংস্কার হতে পারে। অনিরুদ্ধ মাথা নাড়ল, না রুদ্র, কারণ গত 7 দিন ধরে আমি প্রতি রাতে একই স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? ও ফিসফিস করে বলল, একটা আগুনে ভরা ঘর আর একটা কালো আলখাল্লা পরা মানুষ আমাকে বলছে, দরজা খুলে দাও। সেদিন রাতেই প্রথম ঘটনাটা ঘটল। প্রায় রাত 2টো হবে। বাইরে হঠাৎ কুকুরের চিৎকার শুরু হলো। এমন চিৎকার আমি জীবনে শুনিনি। মনে হচ্ছিল কেউ ওদের জীবন্ত চামড়া ছড়াচ্ছে। আমি জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। তারপর বুকের ভেতরটা হিম হয়ে গেল। রাস্তার মাঝখানে একটা লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চারপাশে কুয়াশা। ওটা ধীরে ধীরে মুখ তুলল, 2টো জ্বলন্ত লাল চোখ। আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছিলাম। তারপর ওটা হঠাৎ আমার জানালার দিকে ঘুরে দাঁড়ালো। আমি স্পষ্ট শুনতে পেলাম, রুদ্র। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ আমি কাউকে নিজের নাম বলিনি। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধের সঙ্গে দেখা হলো। নাম গদাধর হাঁসদা, বয়স প্রায় 80-র কাছাকাছি। তিনি আমাকে আলাদা করে ডেকে বললেন, আজ রাতের আগে গ্রাম ছাড়ো। আমি জিজ্ঞেস করলাম, কেন? বৃদ্ধ কাঁপা গলায় বললেন, আজ অমাবস্যা, আজ দরজা খুলবে। আমি হাসার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না, কারণ গত রাতে আমি যা দেখেছি সেটা মানুষ হতে পারে না। বিকেলে অনিরুদ্ধ আমাকে নিয়ে গেল মন্দিরের দিকে। জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে থাকা পোড়া মন্দিরটা দেখে মনে হচ্ছিল বহু বছর আগে আগুনে পুড়ে গেছে। দেয়ালে অদ্ভুত সব প্রতীক আঁকা, চারপাশে পোড়া গন্ধ। মন্দিরের ভেতরে ঢুকতেই হঠাৎ ঠান্ডা হয়ে গেল পরিবেশ। এক কোণে একটা ভাঙা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। অনিরুদ্ধ বলল, ওখানেই দরজা। আমরা টর্চ জ্বালিয়ে নিচে নামলাম। প্রথমে শুধু স্যাঁতস্যাঁতে গন্ধ, তারপর ধীরে ধীরে একটা পোড়া মাংসের গন্ধ নাকে এলো। নিচে পৌঁছে দেখি বিশাল একটা ঘর, দেয়াল জুড়ে কালো দাগ, মাঝখানে গোল করে ছাই পড়ে আছে, আর ঠিক সামনে একটা বিশাল কালো দরজা। দরজার চারপাশে লাল দাগ, মনে হচ্ছিল কেউ রক্ত দিয়ে লিখেছে। আমি দরজার কাছে যেতেই কানে একটা শব্দ এলো, ফিস ফিস। অনেকগুলো গলা একসাথে বলছে, খুলে দাও। আমি পিছিয়ে এলাম। হঠাৎ অনিরুদ্ধ স্থির হয়ে গেল। ওর চোখ ফাঁকা। ও ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে লাগল। আমি চিৎকার করলাম, অনিরুদ্ধ! কিন্তু ও শুনল না। ও দরজার সামনে দাঁড়িয়ে নিজের হাত কেটে রক্ত দরজার ওপর লাগিয়ে দিল। তারপর পুরো ঘর কেঁপে উঠল। দরজার ভেতর থেকে ভয়ঙ্কর গর্জন শোনা গেল। আমি টর্চ ফেলেই পিছিয়ে গেলাম। দরজার ফাঁক দিয়ে আগুন বের হতে লাগলো, আর তারপর ওটা বের হলো, একটা বিশাল ছায়া মূর্তি।
কমপক্ষে 10 ফুট লম্বা। মুখটা মানুষের না, কঙ্কালের মতো। চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ওর শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আমি জমে গিয়েছিলাম। অনিরুদ্ধ হাঁটু গেড়ে বসে বলল, প্রভু। মুহূর্তের মধ্যে ওটার হাত অনিরুদ্ধের মাথার ওপর চলে গেল। তারপর একটা বিকট শব্দ। অনিরুদ্ধের শরীরটা যেন ভেতর থেকে পুড়তে শুরু করল। ও চিৎকার করছিল। আমি দৌড়ে পালাতে শুরু করলাম। পিছনে শুধু আগুনের শব্দ আর মানুষের আর্তনাদ। সিঁড়ি বেয়ে উপরে উঠে যখন বাইরে এলাম, তখন পুরো জঙ্গল কাঁপছে। গাছের ফাঁক দিয়ে দেখলাম মন্দিরের ভেতর লাল আলো জ্বলছে। আমি গ্রামের দিকে দৌড়াতে লাগলাম, কিন্তু গ্রামে ঢুকেই বুঝলাম অনেক দেরি হয়ে গেছে। প্রতিটা বাড়ির দরজা খোলা, রাস্তা ফাঁকা, কোথাও কেউ নেই, শুধু বাতাসে পোড়া গন্ধ। হঠাৎ একটা বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ এলো। আমি ভেতরে ঢুকে যা দেখলাম আজও ভুলতে পারিনি। একটা পুরো পরিবার মাটিতে পড়ে আছে। সবার চোখ কালো হয়ে গেছে, মুখ হাঁ করা। মনে হচ্ছিল মৃত্যুর আগে ভয়ঙ্কর কিছু দেখেছে। তারপর পিছন থেকে একটা গলা এলো, ও এসেছে। ঘুরে দেখি গদাধর হাঁসদা দাঁড়িয়ে, কিন্তু উনিও অদ্ভুত লাগছিলেন। চোখ পুরো সাদা। তিনি বললেন, 12 বছর আগে আমরাই ওকে ডেকেছিলাম শক্তি পাওয়ার জন্য, কিন্তু ও মানুষ না, ও ক্ষুধা। আমি চিৎকার করলাম, ওটা কি? বৃদ্ধ ধীরে ধীরে হাসলেন। তারপর বললেন, নরকের দরজার রক্ষী। ঠিক তখনই গ্রামের মাঝখান থেকে চিৎকার শোনা গেল। আমি দৌড়ে গিয়ে দেখলাম আকাশ লাল হয়ে গেছে। গ্রামের মাঝখানে সেই বিশাল ছায়ামূর্তি দাঁড়িয়ে, চারপাশে আগুন, আর গ্রামের মানুষগুলো ওটার সামনে হাঁটু গেড়ে বসে আছে, যেন সম্মোহিত। ওটা ধীরে ধীরে হাত তুলল। তারপর একসাথে সবাই আগুনে জ্বলতে শুরু করল। আমি জীবনে এত ভয়ঙ্কর দৃশ্য দেখিনি। মানুষগুলো চিৎকার করছে, কিন্তু কেউ পালাচ্ছে না। আমি দৌড়াতে শুরু করলাম। পেছনে শুধু আগুনের আলো। আর তখনই শুনলাম, রুদ্র। আমি থেমে গেলাম, কারণ গলাটা ছিল আমার মায়ের। পেছনে তাকিয়ে দেখি আগুনের মধ্যে আমার মা দাঁড়িয়ে। তিনি কাঁদছেন, বাঁচাও আমাকে। আমি কয়েক পা এগিয়ে গিয়েছিলাম। তারপর হঠাৎ মনে পড়ল, আমার মা তো 3 বছর আগে মারা গেছেন। মুহূর্তের মধ্যে মায়ের মুখ বদলে গেল। চোখ কালো, মুখ ছিঁড়ে কান পর্যন্ত চলে গেছে। তারপর সেই জিনিসটা ভয়ঙ্কর হাসি দিল। আমি আর পিছনে তাকাইনি। জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা গর্তে পড়ে যাই। মাথায় আঘাত লাগে। জ্ঞান ফেরে পরদিন সকালে। চারপাশে পুলিশ। গ্রামের অর্ধেক পুড়ে গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কেউ কোনো মৃতদেহ খুঁজে পায়নি। পুরো গ্রাম খালি, যেন সবাই হাওয়ায় মিলিয়ে গেছে। পুলিশ বলল হয়তো গ্যাস বিস্ফোরণ হয়েছে, কিন্তু আমি জানি সেদিন কি দেখেছিলাম। আমি কলকাতায় ফিরে আসি। সব ভুলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু পারিনি। কারণ প্রতি বছর অমাবস্যার রাতে আমি একই স্বপ্ন দেখি। একটা আগুনে ভরা ঘর, একটা কালো দরজা, আর দরজার ওপার থেকে সেই ভয়ঙ্কর গলা। 12 বছর শেষ হলে আবার খুলবে। গতকাল রাতে ঘুম ভেঙে দেখি আমার ঘরের দেয়ালে রক্ত দিয়ে লেখা, তুই পালাতে পারবি না। আমি জানি না এটা কে লিখেছে, কারণ আমি একাই থাকি। আর আজ সকালে আয়নায় তাকিয়ে দেখলাম আমার চোখের মুনি ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। আপনি যদি রুদ্রের জায়গায় থাকতেন, তাহলে সেই আগুনের দরজাটা খুলতেন, নাকি গ্রাম ছেড়ে পালাতেন? প্রিয় লিসেনার, ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। চলুন চলে যাই পরবর্তী একটি ঘটনায়। বরিশাল নদীর ধারে একটি গ্রাম। গ্রামের পাশেই গভীর একটা জঙ্গল।
জঙ্গলের ধার দিয়ে ধীরে ধীরে চলে গেছে নদীর ডাল বেয়ে। ওই গ্রামে বসবাস করত বেলাল নামে একটি মানুষ, এবং বেলাল তার মেয়েকে বিয়ে দিয়েছিল শহরে। তার একটা নাতি ছিল, নাতির নাম শুভ, বয়স 16 বছর। এক সময় নানার বাড়িতে বেড়াইতে আসে শুভ এবং শুভর বাবা মা। আসার জন্য যখন স্কুল বন্ধ দেয় তখন সবাই বেড়াইতে আসে। এটা মূলত ঘটনা ঘটেছে শুভর সাথে, এবং ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন শুভর বাবা। শুভর বাবা প্রাইভেট একটি কোম্পানিতে চাকরি করে, আর চাকরির ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির মানুষ একসাথে বসে থেকে অনেক সময় আড্ডা গল্প মারে। এই গল্প মারতে মারতে এক সময় হঠাৎ করে শুভর বাবা বলে, আমার একটা ঘটনা আছে আমার ছেলের, আমি আপনাদের সাথে শেয়ার করি। এখন দেখুন, শুনুন, ভালো লাগবে। এই গল্পের ছলে গল্প করতে শুরু করে, সেটা শুনেছেন একটি ভাইয়ের নাম হচ্ছে আশিক। আশিক আমাদের সাথে এই ঘটনাটি তুলে ধরেছেন। ঘটনাটি অনেক ভয়ানক, শুনুন, ভালো লাগবে। চলুন শুরু করা যাক ঘটনাটি। বরিশাল চলে যায় শুভ এবং শুভর বাবা মা। বেড়াতে যাওয়ার পরে নানির বাড়ি অনেক দিন পরে বেড়াইতে গিয়েছে শহর থেকে, আর ওই গ্রামের অনেক ছেলেপেলে ছিল শুভর বন্ধু, একসাথে ঘোরা ফেরা আড্ডা। শহরে থাকার ক্ষেত্রে তিনি কিন্তু গ্রামের প্রকৃতির বাতাস, মানে ভালোবাসা, এসব কিছু পায়নি। তখন এক সময় শুভর নানার বাড়ির পাশের দুইটা ছেলে, জামাল এবং কামাল, দুইজন আসে শুভর কাছে খেলা করার জন্য এবং দেখা করার জন্য। তো দেখা করতে করতে এক সময় শুভ বলে, জামাল, কামাল ভাই, চলো আমরা একসাথে আজকে একটু মাছ মারি, কোনোদিন মাছ মারিনি, আমরা তো শহরে থাকি, কোনো কিছু নেই, তাই আমরা মাছ মারতে পারি না, মাছ মারি একটু। জানেন, শহর থেকে গেলে কিন্তু আবেগের বশতে সবাই মাছ ধরা, খেলাধুলা করা, আম পাড়া, জাম পাড়া, এরকম কিছুই করত। তখন জামাল কামাল ভাবলো, আমরা তো ডেইলি মাছ মারি, প্রায় মাছ মারতে যাই, যেহেতু শুভ আছে, চলো তুমি না মারতে পারলে তুমি বসে থাকবা, শুধু মাছ ধরবা, আর আমরা মানে সব আয়োজন করব। জামাল, কামাল, শুভ চলে যায় মাছ মারার জন্য। সাথে একটা বালতি এবং কিছু গামলা সিস্টেম নেয় পানি শুকানোর জন্য। আর নদীর ধারে ওই জঙ্গলের ভেতরে অনেক গর্ত জায়গা আছে। এসব জায়গায় যখন বর্ষা শেষ হয়ে যায় তখন কিছু মাছ জমে থাকে, পানি জমে থাকে, এসব গামলা দিয়ে শুকাইতে হয়। শুকানোর পরে ওরা মাছ ধরে। তখন কামাল হঠাৎ করে বলল, জামাল ভাই, জঙ্গলের ভেতরে তো একটা মানে গর্ত আছে, ওই গর্ততে মাছ আছে, আমি একদিন গেছিলাম, অনেক নড়ানড়ি করছে, চলো আজকে ওখানে যাই, বেশি মাছ পাবো নে, শুভ অনেকক্ষণ থেকে ধরবে নি, ভালো লাগবে নি। জামাল, কামাল, শুভ চলে যায় জঙ্গলের গভীরে। আস্তে আস্তে যেতে যেতে 2-1 পা করে যেতে যেতে একবারে চলে যায় ওই গর্তের কাছে, যার পর দেখে সত্যি প্রচুর মাছ, আর ওই গর্তর ওপরে একটা বিশাল বড় বটের গাছ। তখন জামাল কামাল বলে, এখানে কি মাছ ধরা ঠিক হবে? কেন এখানে আমাদের গ্রামের দাদার থেকে শুনেছি, এখানে বলে ভালো জায়গা না, এটা খুব খারাপ জায়গা। তখন শুভ বলে, আরে জায়গা আবার ভালো খারাপ হয় নাকি? বলে, না শুভ, তুমি তো শহরে থাকো, তুমি তো জানো না, এখানে আমি শুনেছি জিন ভূত এরকম কিছুর মানে আবাস আছে আর কি। ওই গাছটা অনেক পুরাতন, রাত হলে ওই গর্তে গাছের ধার দিকে আসে না, আমরা এখানে চলে যাচ্ছি, এটা মনে ঠিক হবে না। তখন শুভ বলে, তোমরা ভয় করতেছো, আমি শহর থেকে দূর থেকে যাচ্ছি, আর তোমাদের বাসা এখানে, তোমরা ভয় করতেছো, আমি ভয় করতেছি না, নাও শুরু করা হোক। তখন 3 জন মিলে গাবলা নিয়ে পানি শুকাইতে শুরু করে। পানি শুকাচ্ছে, আর ওই দিক সেই মানে প্রচুর পরিমাণে মাছ নড়তেছে। মনে হয় বর্ষার মধ্যে সব মাছ এসে এখানেই জড়ো হয়েছে। শুভর তো মন খুব খুশি, সেই প্রচুর মাছ নড়তেছে, আজকে অনেক মাছ পাবো, অনেকক্ষণ ধরে মাছ মারবো। জামাল কামাল বলতেছে, যতক্ষণ পর্যন্ত মাছ পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত তুমি মারো, সমস্যা নেই। তখন পুকুর শুকাইতে শুরু করে, ওই গর্তটা শুকাইতে শুকাইতে ঠিক 1 ঘন্টা যখন 3 জন পানি শুকায়, তখন শুভ আর পারে না, শুভর শরীরটা হাঁপিয়ে গিয়েছে। তখন জামাল কামাল বলে, তুমি একটু বসে থাকো,
হঠাৎ করে পানি তৃষা লাগে, তখন জামাল আর কামালের মধ্যে একজন বলতেছে আমরা তাহলে একজন পানি নিয়ে আসি। শুভ যেহেতু বেড়াইতে যাচ্ছে, ওর কষ্ট করার দরকার নেই, ওই বসে থাকো, আমি পানি নিয়ে আসি, আর তোমরা দুইজন আস্তে আস্তে সিস্তে থাকো। দুজন আস্তে আস্তে শুকাইতে থাকে। কামাল পানি নিতে যায়, পানি নিয়ে আবার চলে আসে একটু বিস্কিট নিয়ে। তিনজনে বসে ওপরে বসে থেকে খাওয়া দাওয়া করতেছে। করতে করতে তাকে হঠাৎ করে একটা বড় শৌল মাছ একবার লাফ মেরে উঠছে। ও শুভ সেই আনন্দ, ভাই আজকে সেই মাছ পাওয়া যাবে, সেই মাছ পাওয়া যাবে, আজকের দিনটা আমার খুব সেরা, আমি এই দিনটা কখনোই দেখিনি। কিছু বলে হাসি খুশি তিনজন আবার শুকাইতে লাগে। শুকাইতে শুকাইতে চায়ের ধার দিয়ে পানি কমে গেছে, মাছ আরও বেশি নড়তে শুরু করছে। তখন শুভ বলে আমি মাছ মারতে শুরু করব। তখন জামাল কামাল বলে তুমি যদি এখন মাছ মারতে শুরু করো তাহলে পায়ের গর্ত হবে, ওই গর্তের মধ্যে মাছগুলো ঢুকে যাবে, তখন আর মাছ পরে পাওয়া যাবে না, অর্থে পানি শুকায় নি, তুমি বসে থাকো, তারপরে আমরা মাছ মারব নি। তখন হ্যাঁ শুভ ঠিক আছে ভাইয়া, তাহলে তোমরা শুকাইয়া থাকো, আমি অল্প একটু পর আমি আবার তোমাদের সাথে জয়েন হব। হ্যাঁ দুইজন আস্তে আস্তে শুকাইতে 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 এক পর্যায়ে পানি কমে যায়, মাছ নড়তে থাকে, শোল মাছ, অনেক কয়েকটা শোল মাছ। তখন ওই সব মাছগুলো ধরতে থাকে একসাথে ওরা সবাই। আর শোল মাছ কিন্তু অনেক নড়াচড়া করে, লাফায়। শুভ খুব একটা ধরতে পারতেছে না, কিন্তু মজা নিচ্ছে, এনজয় করতেছে। এরকম এনজয় করতে করতে এক সময় মাছ ধরে বালতি ভরে যায়। তখন বালতি তার মাছ রাখার জায়গা নেই, তখন কামাল আবার বাড়িতে চলে যায়, বড় একটা পাতিল নিয়ে আসে। নিয়ে আসার পরে ওরা এক পাতিল এবং এক বালতি ভরা মাছ পাওয়া যায়। এর মাঝে যখন চলে আসবে, আসার আগে দেখে ওই যে বিশাল বটের গাছ আছে, ওই বটের গাছের নিচ থেকে আরেকটা শৌল মাছের মাথা দেখা যাচ্ছে। মাথাটা অদ্ভুত, অনেক বড়। শুভ দেখতে পাইছি, ভাইয়া আমি একটা মাছ দেখতে পাইছি, ওই মাছ ধরে তারপরে যাব, এই মাছ আবার রেখে যাব। জামাল কামাল বলে কোথায়, চলো অনেক মাছ হয়েছে, আর দরকার নেই। কোথায় না এটা বড় মাছ ভাইয়া। তখন দেখে হ্যাঁ ভেতরে একটা মাছ চেয়ে আছে, চোখটা অদ্ভুত। জামাল কামাল বলতেছে এই মাছটা দেখতে কেমন জানি অদ্ভুত মনে হচ্ছে, থাক বাদ দাও। তখন শুভ বলে না ভাইয়া এই মাছ না ধরে আমি যাবই না। তখন আস্তে আস্তে করে হাত দেয় ওই শিবার ভেতর ঢুকিয়ে শুভ, ঢুকে যে যখন মাছের মাথার উপরে হাতটা পড়ে তখন মাছটা পুরোটাই বের হয়ে আসে। বের হয়ে আসার পরে দেখে সবচেয়ে বড় মাছ এটা। জামাল কামাল বলতেছি বাপ রে বাপ, বিশাল বড় মাছ। শুভ বলতেছে ভাইয়া এই দেখো, তোমরা মাছ ধরতে চাইছিলে না, এই মাছটা ছেড়ে আমরা চলে যাইতাম, এই মাছটা ধরতেই হবে, এটা আমি ধরবো। তখন শুভ ধরার জন্য চেষ্টা করে, ঠিক 20-30 মিনিট ওই মাছটা ধরতে পারে না, শুধু ঝাড়িয়ে মেরে চলে যায়, হালকা হালকা পানির মধ্যে কাদার মধ্যে ঢুকে যায়, খুঁজে পায় না, আরেক জায়গায় যায় মাথা বের করে আবার ধরতে থাকে। এরকম করতে করতে তখন এক সময় শুভ রাগ করে একটা লাঠি নিয়ে মাছে আঘাত করে, মাছ একটু দুর্বল হয়ে পড়ে। তখন ওই মাছটা ধরে পাতিলের মধ্যে নেই, নেওয়ার পরে সবাই জামাল এক পাতিল, কামাল আরেক পাতিল এবং শুভ ওই গামলা, যেসব কিছু ভারী কম ওই সব কিছু শুভ নিছে, নিয়ে মনের খুশিতে চলে আসতেছে প্রচুর মাছ। তখন আস্তে আস্তে ওর বাড়ির উঠানে মাছগুলো ঢেলে ভাগ করবে। শুভ বলতেছে আমি কিন্তু বড় মাছ নেব, ওটা আমি পরে দেখছি। তখন জামাল কামাল বলতেছে তুমি একটু বেশি নিও, সমস্যা নেই। যাওয়ার পরে বাড়ির সমস্ত লোক বের হয়ে যাচ্ছে, শুভকে গাল দিতে শুরু করছে, তুমি কোথায় গেছিলে, এরকম কষ্টের কাজ তুমি করতে পারো। তখন তার নানা বলে দেখ মা, শহর থেকে আসছে, গ্রামে সবার সাথে মাছ ধরতেছে, একটু আনন্দ করতেছে, করুক না, সমস্যা কি, কোথা থেকে মাছ ধরছিস তোরা? তখন জামাল কামাল বলে ওই যে বটের গাছ আসছিল, বটের গাছের নিচে গর্ত ছিল, গর্ত শুকাইছিলাম। তখন এ কথা শোনার সাথেই তার নানার, শুভর নানার মুখ শুকিয়ে গেছে। কি তোরা ওখানে গেছিস, তো জানিস না ওই জায়গাটা ভালো না, যদি কিছু হয়ে যেত? কে বলছিল ওই জায়গায় যেতে? তখন শুভ বলে না না মিসাই তুমি ভয় করো, কত মাছ পাইছি দেখছো, তোমরা না হইছো গ্রামের মানুষ, কিছু বোঝো না। এ কিছু বলে মাছগুলো সব ঢালতে শুরু করছে। সব মাছ ধরার পর চারিদিক থেকে মাছগুলো লাফিয়ে লাফিয়ে যাইতে শুরু করছে। তিনজন মেয়ে মাছগুলো এক জায়গায় নিল, নেওয়ার পর লক্ষ্য করে দেখে ওই বড় শৌলটা নেই। শুভ বলতেছে ভাইয়া ওই বড় শৌলটা কোথায় গেল, তোমার কেউ নিছো নাকি? জামাল কামাল বলতেছে আরে না, মাছ নেবো কেন, একসাথে তো আসলাম, বড় মাছটা খুঁজে পাচ্ছে না। শুভর মন খারাপ, কান্না করে থাকে, চোখ দিয়ে মনে পানি পড়বে, বলে মাছটা আমি নিব, আমি খাবো, আমি এই জন্য বলছিলাম ওই মাছটা নেই। তখন তার নানা বলল হয়তো বা ওই মাছ পাতিল থেকে লাফ মেরে চলে গেছে, বড় তো শক্তি বেশি। তখন শুভ বলল না না না,
কেমনে যাবে? আমি তো বাড়ি মারছিলাম, আমি একটা লাঠি দিয়ে বাড়ি মারছি, মাছটা তো পড়ে গেছে, তখন তো ধরতে পারছি, আধা ঘন্টায় মাছ ধরতে পারিনি। তার নানা মনের মধ্যে হালকা একটা ভয় সৃষ্টি হলো, কেননা মাছ রূপী জিন থাকে। তখন আচ্ছা বাদ দে, সব যা আছে সব কিছু ভাগ করে নি, তার মা বলে, শুভর মা বলে। সব কিছু মাছ ভাগ করলো, ভাগ করার পরে সবাই গোসল করে ফ্রেশ হলো। শুভর শরীরটা কেমন যেন দুর্বল দুর্বল ভাব হয়ে গেল। তখন তার নানা বলে, এই যে মাছ ধরার অভ্যেস নেই, এই জন্য মাছ ধরছে রাতে অনেকক্ষণ ধরে, এই জন্য শরীরটা খারাপ হয়েছে, ঘুম পার বাবা। তখন শুভ ঘুমিয়ে পড়ে। বিকেলে শরীর ক্লান্ত, বিছানায় শোয়ার সাথেই ঘুম আসে। ঘুম আসার পরে হঠাৎ করে আসরে আজানের পর ঘুম থেকে ওঠে, পুরো শরীর ঘেমে গেছে। তখন জামাল আর কামাল আসে শুভর বাসায়। জামাল কামালকে বলে, চলো বাজারে যাব। বাজারে যাই চা খাওয়ার জন্য, একটু ঘোরার জন্য। যাওয়ার পর এক জায়গায় বসে থেকে চা খাচ্ছে আর গল্প করতেছে। শুভ বলতেছে, ভাইয়া আজকে আমি বিকালে স্বপ্নে একটা জিনিস দেখছি। কি দেখছো? বলতেছে, ওই যে মাছটা আমরা হারিয়ে গেল, ওই মাছটা দেখি ওই পানিতে আবার মানে লুটতেছে। আমি আবার গেছিলাম, আমি একাই দেখতে গেছিলাম মাছ আবার পাওয়া যায় নাকি, যদি মাছ থাকে কালকে আবার যাব। জামাল কামাল বলতেছে, মাছ কোথায় পাবা, এখন তো বর্ষা না, জামাল ঢুকছিল সব আমরা ধরে নিয়ে যাচ্ছি। তো শুভ বলে, ওই মাছটা যাওয়ার পর দেখি ওই বড় শোলটা ভেসে উঠছে, মানে পিঠের ওই পশম বের করে ঘুরতেছে। ভাই ওই মাছটা ওখানেই সারা পড়ছে, মনে হয় ওখানে লাভ মারছিল। বলতেছে, কি বলো? বলতে, হ্যাঁ ওই মাছটা উঠে আমার সামনে আসলো, আমি ধরার চেষ্টা করলাম, পারলাম না, আবার চলে গেছে। বলতেছে, আর কি দেখছো? তারপরে কি দেখলাম, তারপরে হঠাৎ করে মাছটা আমি ধরলাম হাত দিয়ে, ধরার পরে অল্প একটু পর ঘুরে দেখি মাছটা আমার হাতে নেই, আবার ওই পানির মধ্যে। তখন জামাল কামাল একটু ভয় করলো, কি রে এটা মাছ তো? তখন শুভ বলতেছে, আরে ভাইয়া এটা তো আমি স্বপ্ন দেখছি, এর কি বাস্তবে? পাগল, চলো আবার যাবো কালকে। জামাল কামাল বলে, না এত লোক করা ভালো না, ওখানে যাওয়া হবে না। তাই বলার পরে সবাই চা খেয়ে বাসায় আসবে। আসার সময় একটা বাঁধঝাড় আছে, ওই বাঁধঝাড়ের পাশে হালকা তখন বৃষ্টি শুরু হয়। ওই বৃষ্টির মাঝে দেখে চপ চপ করে পানি আছে, ওই পানির মধ্যে একটা বড় শোল মাছ। তখন শুভ বলে, ভাইয়া কাজ তো হয়ে গেছে। কি? দেখো একটা শোল মাছ। ওই শোল মাছটা কেমন জানি দেখতে, ঠিক ওই যে শোলটা হারিয়ে গেল ওই শোলের মতো। তখন শুভ ওই মাছটা ধরার জন্য চেষ্টা করলো, কিন্তু পারলো না। তিনজন ধরার চেষ্টা করতে করতে একসময় মাছটা ঝাড়ি মেরে পানির মধ্যে চলে গেল। তখন শুভ বলতেছে, আমার কপালটাই খারাপ, ওই জায়গায় শোল পাইলাম না, এটাও পাইলাম না, কিন্তু ওই শোলটা দেখতে ঠিক ওই শোলের মতোই। তখন বাড়ি চলে আসে, আসার পর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ার পরে রাত 2টার দিকে হঠাৎ করে চিৎকার করে ওঠে শুভ। তার নানা তার বাবা চলে যায়, বাবা কি হয়েছে তোর? তখন বলতেছে, নানু আমি স্বপ্ন দেখলাম, একটা ভয়ঙ্কর স্বপ্নে দেখি আমায় কে জানি ধরতে আসতেছে এবং বলতেছে, তোকে আজকে মেরে ফেলে দেবো। তখন তার নানা বলে, কে? বইতে মুখ দেখা যায়নি, কিন্তু কালো একটা ছায়ার মতো আসতেছে। তার নানা ভয় করতে শুরু করলো, কি আজে বাজে ভেবে রাতে ঘুম আসিস, এত স্বপ্ন দেখছিস। আবার ঘুমিয়ে পড়ে তার নানির নাতির কাছে শুয়ে পড়ছে, শুভর কাছে শুয়ে পড়ার পরে ঠিক এইভাবে রাতটা পার হয়ে যায়। হঠাৎ করে ফজরে আজান দেয় আর শহরের ছেলে ঘুম থেকে দেরি করে ওঠে। ঠিক 9টার দিকে তার মা ডাক দিল খাওয়ার জন্য। উঠে খাওয়া দাওয়া করার পরে শুভর শরীরে হালকা জ্বর। বলতেছে, আজকে বাইরে বের হোস না, তোর গায়ে প্রচুর জ্বর আছে। তখন শুভ শুয়ে থাকতে এক সময় হঠাৎ করে তার ঘরের কোনায় 2টা লাল চোখের মতো কি যেন দেখা যাচ্ছে। তখন বলে, কিসের আলো? ভাবে হয়তো কারেন্টের কোনো লাইটের আলো। তাই বলার পরে উঠে বসার পর অল্প একটু পর দেখে ওই 2 আলোটা আস্তে আস্তে শুভর সামনে চলে আসতেছে। তাই আস্তে আস্তে এক সময় হঠাৎ করে দেখে দাঁত দেখতে পায়, বিশাল বড় দাঁত, এবং চোখ হঠাৎ করে ওই শোল মাছের মতো চোখ হয়ে গেল। মাছের মতো চোখ। এরকম করতে করতে হাত বাড়িয়ে দিল শুভর গলায়। আস্তে আস্তে যখন শুভর গলায় হাত উঠবে তখন চিৎকার করে ওঠে। তখন তার বাবা মা সবাই চলে আসে, তার নানা চলে আসে। কি হয়েছে নাতি? বলতেছে, নানা আমি তো প্রচুর ভয় করছি। কিসের ভয়? আমার ঘরের কোণে লাল চোখ আগুনের মতো জ্বলতেছে এবং দাঁত ভয়ানক,
ঠোঁট কাটা আস্তে আস্তে আমার কাছে চলে আসলো। হঠাৎ করে দেখি চোখ পরিবর্তন হয়ে গেল, চোখ ওই মাছের মতো হয়ে গেল এবং হাত দিয়ে আমার গলায় চাপ দেওয়ার চেষ্টা করলো। তখনই আমি চিৎকার করে উঠছি, তখন নাই হয়ে গেছে। তার নানা বুঝতে পারলো ওই বটের গাছের ওখানে মাছ ধরতে গিয়েছিল, ওখান থেকে কোনো না কোনো সমস্যা হয়েছে তার নাতির। তারপর মসজিদে একটা ইমামের কাছে যে সব কিছু খুলে বলে, তখন তার ইমাম বলে হয়তো বা কোনো ভয় করছিল, এই জন্য এরকম উল্টাপাল্টা দেখতেছি। আমি পানি পাড়া দিচ্ছি এবং আমি আপনাদের বাড়ির যে ওকে ঝাড়া ফু দিয়ে আসবো নি। তখন একটা বোতল করে পানি পাড়া দেয় এবং ওই রাত্রে চলে যায় শুভদের বাসায় ওই হুজুর। যাওয়ার পরে ঝাড়া ফু দিয়ে চলে আসে। শুভ ঘুম আসে, স্বাভাবিকভাবে সারা রাত পার হয়ে যায়। ফজরে আজান দেয়। পরের দিন সকাল 9টায় ঘুম থেকে ওঠে, নাস্তা করে, সবার সাথে ঘুরে ফিরে আড্ডা দেয়। ধীরে ধীরে সন্ধ্যার দিকে, ঠিক সন্ধ্যার পরে এসের আদানের আগে বাড়িতে আসবে। গ্রাম এলাকা অন্ধকার থাকে। হঠাৎ করে হালকা বাতাস শুরু হয়। এই বাতাসের আবহাওয়াটা অনেক ঠান্ডা। শুভ বুঝতে পারে তার শরীর বয়ে যাচ্ছে শীতল হালকা ঠান্ডা এবং আস্তে আস্তে হঠাৎ করে কানে ফিস করে কথা আসে, তুই আমার কাছ থেকে বাঁচবি না, তুই আমাকে আঘাত করছিলি। হঠাৎ করে শুভ চমকা ওঠে। জামাল কামালকে বলে, ভাইয়া আমাকে তো খুব ভয় লাগতেছে। জামাল কামাল শুভকে মাঝখানে রাখতে যেতে যেতে হঠাৎ করে শুভ আটকে যায়। যাওয়ার পর বলতেছে, জামাল কামাল বলে আসো, বল কোথায় যাবো? বাসায় যাবো আমরা। কয় সামনে দেখতে পাইছো? বলে কি সামনে? ও সামনে বিশাল বড় একটা কি জানি দেখা যাচ্ছে, তার চুল রাস্তার মাঝখানে আটকে আছে, কেমন করে যাব? অথচ জামাল কামাল কিন্তু দেখতে পারতেছে না। কোথায় কি, আসো। তখন শুভকে হাত ধরে টানার চেষ্টা করে, শুভ যায় না। হঠাৎ করে ওই চুলটা সরিয়ে দিয়ে মাথা আলোক করে। ঠিক ঘরের মধ্যে যে অবয়বটা দেখছিল, রক্তের মতো চোখ, দাঁত অনেক বড় বড়, ওইটা দেখে শুভ চিৎকার মেরে ওঠে এবং চিৎকার মেরে পেছন দিক দৌড়াতে থাকে। তখন দৌড়ে দিয়ে জামাল কামাল ধরে, কি হয়েছে ভাইয়া তোমার? বলতেছে, আমি যে জিনিস দেখলাম আমার জীবনে লাইফে আমি এরকম কিছু দেখিনি। আমি কোনোদিন জিন পরি ভূত বিশ্বাস করি না, কিন্তু আজকে আমি নিজের চোখে দেখলাম এটা কোনো সাধারণ মানুষ না, এটা ভয়ানক একটা জিন হতে পারে। কেননা এমনভাবে আমার দিকে চেয়েছিল, এমনভাবে হাত আমার দিকে বেরিয়ে দিয়েছিল, মনে হয় আমাকে ওখানেই মেরে ফেলে দিবে। আর আমার কানে গড়ে ফিস করে বলল, আমার বিশ্বাস এটাই আমাকে এরকম করে বলেছে। শুভ অনেক মন শক্ত, আবার যাওয়ার চেষ্টা করলো। যাওয়ার পর দেখে ঠিক ওই জায়গায় আর কিছুই নেই। একটু হাঁটতে শুরু করলো, সামনে দাঁড়িয়ে আছে ওই অবয়বটা। শুভ যাওয়ার সাহস পাচ্ছে না, হাত ধরে নিয়ে গেল। যখন ওই অবয়বটা ওভারটেক করলো, তখন অবয়বটা একটা বিশ্রী হাসি দিল। তোর ভাবা উচিত ছিল, তোরা মাছ মারছিস, সমস্যা নেই, তোরা চলে আসার সময় তোরা কেন আমায় আঘাত করলি? ছাড়বো না তোকে, আমি কখনো ছাড়বো না। একথা শোনার পরে শুভ বাইরে আসে, অজ্ঞান হয়ে পড়ে যায়। একটু পর জ্ঞান ফিরে সমস্ত ঘটনা খুলে বলে তার নানাকে, এবং তারপর থেকে শুভ শরীরে জ্বর আসতে শুরু করে, প্রচুর জ্বর। 1 দিন 2 দিন 3 দিনের মাথায় লক্ষ্য করে দেখে শুভ শরীরটা শুকিয়ে যাচ্ছে। 3 দিন বাসা থেকে বের হয়নি। 4 দিনের মাথায় যখন রাতে শুয়ে পড়ছে, তখন ঠিক 9টা থেকে 10টার মধ্যে শুভ চিৎকার মেরে ওঠার পর বলে, ওই অবয়বটা আমার কাছে আসছিল, আসার পরে আমার বুকের উপর উঠে যখন বসছে, তখন আমি নিঃশ্বাস নিতে পারি না। আমার গলায় যখন চাপ দিয়ে ধরে আসলো, আমি চিৎকার করতে পারি না। হঠাৎ করে দেখি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তখন হঠাৎ করে জোরে শক্তি দিয়ে উঠে বসার পর দেখি কেউ নেই। তখন আমার গলা ব্যথা করতেছে। তার নানা লক্ষ্য করে দেখে তার গলাতে হাতের দাগ। তার নানা বুঝতে পারে এটা সাধারণ কিছু না। তখন একটা হুজুরের কাছে নিয়ে যায়, এবং হুজুর না, কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে কবিরাজ বলতেছে, আপনার নাতিকে একটা জিন ডিস্টার্ব করতেছে। ওই জিনটা অনেক ভয়ানক, অনেক বয়স ওই জিনটার কোনো ক্ষতি করছে মনে হয় তো আপনার নাতি। সমস্ত কিছু খুলে বলার পর বলতেছে, ঠিক ওই জিনই আপনাদের ক্ষতি করার চেষ্টা করতেছে এবং আপনার নাতিকে ছাড়বে না, কেননা আপনার নাতি ওই জিনটাকে আঘাত করেছে। এসব কিছু শোনার পর তার নানা ভয়ে কাঁপতে থাকে এবং শুভর বাবা মা বলে, 1 মুহূর্ত এখানে থাকবো না, এখান থেকে চলে যাব। তখন তাবিজ পানি পড়া দেয়
সেই দিন ঠিক থাকে। পরের দিন সকালে চলে যাবে, যাওয়ার সময় দেখে হঠাৎ করে হাতে তাবিজ নেই। তাবিজ কোথায় গেল উদা হয়ে? তখন ব্যাগ সব কিছু গুছিয়ে নিয়ে আসার সময় ঠিক অল্প একটু যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে তখন শুভ আটকে গেছে। দেখে শুভর সামনে দেখে বিশাল বড় ওই অবয়বটা হাসতে স্যার বলতেছে, কোথায় পালিয়ে যাবি, যাইতে পারবি না। এ কথা বলার পর যখন শুভর চোখের কাছে চলে যাচ্ছে ওই অবয়বটা, আর এরকম ভয়ানক একটা কিছু যদি আপনার সামনে আসে কি করবেন? তখন ওটা দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন আবার বাড়িতে নিয়ে যাওয়ার পর তার নানা এবং মহল্লা এলাকাবাসী বলে ওই জিনটা সহজে শুভকে এখান থেকে যাইতে দিবে না, ওর এখান থেকে চিকিৎসা করতে হবে। কবিরাজকে ফোন দেওয়ার পর সমস্ত কিছু খুলে বলার পর কবিরাজ বলে, আমি যাচ্ছি আপনাদের ওখানে। তখন কবিরাজ চলে আসে শুভর নানার বাসায়। আসার পরে যখন একটু রোকেয়া করতে শুরু করে এবং কবিরাজের মুখ ভয়ে একবার থমকে যায়, বলতেছে, এটা আমার দ্বারা তো সম্ভব না, এটা অনেক শক্তিশালী জিন, অনেক পুরাতন, অনেক বয়স হয়ে গেছে জিনটার, এবং ওই জিনটার প্রচুর শক্তি, ওই জিনের সাথে আমি পারবো না, আর শুভকে এখান থেকে যাইতে দিবে না। আপনি যত দূর সম্ভব যত তাড়াতাড়ি পারেন ভালো একটা হজুরকে নিয়ে এসে চিকিৎসা করেন, তাছাড়া আপনার নাতিকে কিন্তু শেষ করে দিবে, কেননা ওই জিনটাকে আঘাত করেছে। কি করবে কিছু বুঝতে পারে না। কবিরাজ এই কথা বলে চলে যায়। শুভর বাবা মা, নানা নানি সবাই কবিরাজের হাত পা ধরতে শুরু করে, আপনি দেখুন কিছু একটা করুন। কিন্তু কবিরাজ বলতেছে, আমার পক্ষে এটা সম্ভব না, আমি পারলে অবশ্যই করে দিতাম, আমি পারবো না, এই জন্য আমি কিছু বলতে পারতেছি না, আমাকে মাফ করে দিবেন। কবিরাজ চলে যায় বাড়ি থেকে বের হয়ে। দমকা হালকা কালো একটা মেঘ চলে আসে, বাতাস শুরু হয় এবং শুভর পরিবর্তন হতে শুরু করে। শুভ দেখে আস্তে আস্তে শূন্যর উপর উঠতে লাগছে এবং যখন বৃষ্টি হতে শুরু করছে তখন বাড়ির উঠানে শুভ লাফ মেরে কাদর মধ্যে চলে গেছে এবং মাছ যেমন করে এরকম করতে শুরু করছে। করতে 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 শুভর বুক, শুভর হাত পা কেটে গিয়েছে, কেননা মাটিতে উঠানে অনেক ইটা কুয়া থাকে, এসব কিছুতে আঘাত করতে শুরু করছে, জখম হয়ে গেছে। শুভ অল্প একটুর মধ্যে চোখ মনে হয় উল্টে তুলবে এরকম হয়েছে। তখন তার নানা দোয়া দরুদ পরে শুভর শরীরে ফু দিয়েছে। শুভ আস্তে আস্তে করে নিস্তব্ধর মতো অজ্ঞান হয়ে চলে গেল। ঠিক ওই রাত সবাই শুভকে পড়া দিল, চারিদিক বসে থাকলো শুভ মাঝখানে। শুভ ঘুম পাচ্তেছে, হঠাৎ করে চমকে ওঠে, অস্বাভাবিক আচরণ করে, প্রচুর শক্তি চলে আসে এবং নিজেকে নিজে আঘাত করার চেষ্টা করে, মারার চেষ্টা করে। এরই মাঝে জানেন গ্রামে যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু মহল্লার সমস্ত লোক চলে আসে। একটা বৃদ্ধা বয়স্ক লোক বলতেছে, দেখ একে এখান থেকে চিকিৎসা করলে হবে না, আমি একটা হুজুরের নাম বলতেছি, ওই হুজুরকে ডেকে নিয়ে আয়, আর হুজুর না আসতে চাইলে আমার নাম বলবি। ফকির মুন্সি যাইতে বলছে। 5-6 গ্রাম পরে একটা হুজুরের বাসা, ওই হুজুরের বাসায় চলে যায়। যাওয়ার পর হুজুরকে সমস্ত কিছু খুলে বলার পর হুজুর বলে, আমি তো এখন ব্যস্ত। তখন মুন্সি ফকিরকে কথা নাম বললে ওই হুজুর বলতেছে, ঠিক আছে আমি এখনই যাচ্ছি। তখন চলে আসে শুভর বাসায়। ঠিক মাগরিব আজানের পর ওই বৃদ্ধা বয়স্ক মানুষ সহ গ্রামের সমস্ত মানুষ শুভদের নানা বাসায় বসে পড়ছে উঠানের মাঝে। তখন একটা গোল বৃত্ত দেখে ওই হুজুর তারই মাঝে রেখে দেয় শুভকে এবং আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করতে করতে একসময় শুভর শরীরটা ঝাঁকি মেরে ওঠে। শুভ মনে হয় উপর দিকে লাফিয়ে উঠতেছে, কিন্তু অস্বাভাবিক বিষয় হলো শুভ ওই বৃত্তর মাঝখান থেকে বের হতে পারতেছে না। আস্তে আস্তে করে শূন্যর উপর উঠে যায়। মানুষ অবাক হয়ে যায়, সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকে এবং হুজুর বলতেছে, এটা প্রচুর শক্তিশালী একটা জিন। তখন জামাল কামাল ভয়ে তো আর নিঃশ্বাস নিতে পারে না। তখন জামাল কামালকে উদ্দেশ্য করে হুজুর বলে, তোমরা এই কাজটা ঠিক করনি, এমন জায়গায় গেছিলা আর ওই মাছটাকে ধরার চেষ্টা করছো, এটা তোমাদের ভুল হয়েছে। বলতেছে, যখন তোমরা বাজারে থেকে আসো 5 ঝাড়ের মাঝে হালকা পানির মধ্যে একটা মাছ দেখতে পাইছিলা, ওইটা মাছ না, এটা এই জিন শুভর পিছনে লেগেছিল। যখন তোমরা আসার সময় শুভ যখন ভয়ানক অবয়ব দেখছে বিশাল বড়, ওইটাও এই জিনটাকে হাজির করা হয়। জিনকে প্রশ্ন করা হয়, তুই কেন এই বাচ্চাকে কষ্ট দিচ্ছিস? এই বাচ্চা বাসা তো এখানে না, ওই শহর থেকে আসছে, কিছু বোঝে না, ছোট বাচ্চা, একে ছেড়ে চলে যা। তখন
ওই জিনটা বলে, ওই শহর থেকে আসছে, মাছ মারছে, আমি কিছু মনে করিনি, কিন্তু আমাকে কেন আঘাত করলো? আমি অনেকবার ধরা দিইনি, কেননা ধরা দিলে ওরা আমাকে নিয়ে আসতো, আঘাত করতো, আমি তখন কষ্ট পাইতাম, এই জন্য আমি ওখান থেকে গায়েব হয়ে যাইতাম। ওরা ধরার জন্য প্রচুর চেষ্টা করছে, পরে লাস্টে আঘাত করছে, আমি আঘাত পাইছি, আঘাত করার পর পাতিলে তুলিছে, ওখান থেকে আমি চলে গেছি। আর ওই আঘাতের এমন আঘাত করছে, আমি ওকে কখনো ক্ষমা করব না, আমি ওকে জানে মেরে ফেলে দেবো। আমি ওই বাঁধ ঝাড়ে মারার চেষ্টা করছিলাম, কিন্তু মারতে পারিনি এই দুই ছেলের জন্য। আর তারপরে আমি রাতে মারার চেষ্টা করছিলাম, মারতে পারিনি, আমি একে মেরেই দম। আমি 3 দিনের মধ্যে একে মেরে ফেলে দেবো। যদি কারো ক্ষমতা থাকে তাহলে ওকে বাঁচিয়ে দেখাক। হুজুর বলে, 3 দিন তো দূরের কথা, তুই নিজেই বাঁচবি কি বাঁচবি না এটার সন্দেহ আছে। একথা বলে কোরআন তেলাওয়াত করতে শুরু করে এবং ফু দিতে শুরু করে। এক পর্যায়ে যে শুভ চিৎকার করে ওঠে, বলে, এই হুজুর, এসব কিছু বন্ধ কর, এসব কিছু আমার সহ্য হয় না। তখন হুজুর বলে, তাহলে তুই কেন হুমকি দিলি? যা, চলে যা এখান থেকে। কেমনে যাইতে পারবি? বলে, আমাকে মুক্তি করে দে, আমি এখান থেকে চলে যাব। যা, সাহস থাকলে যাইতে পারিস, যা, আমি তো ধরে নেই, তোর বলে প্রচুর শক্তি, যা, যাইতে পারে না। চিৎকার করে ওঠে, কেননা ওই বৃত্তর মাঝখানে হুজুর দোয়া দরুদ পড়ে বন্ধ করে দিয়েছিল। এক সময় এরকম করতে করতে হুজুর পবিত্র কোরআনের কালাম দিয়ে ওই জিনটাকে শাস্তি দিতে শুরু করে। শুভ চিৎকার করে থাকে, তার মা কাঁদতে থাকে, তার মাকে বলতেছে, আপনি চুপ করে থাকেন, এটা শুভ না, শুভর মাঝে থাকা ভয়ঙ্কর ওই জিন। এরকম করতে করতে এক সময় যাওয়ার জন্য রাজি হয়ে যায় এবং হুজুর বলে, তুই যে যাবি, তুই যে আবার আসবি না, এটা গ্যারান্টি কি? বলতেছে, আমি কথা দিলাম আমি আর আসবো না, আর এই বাচ্চাকে আপনি সাবধান করে দেবেন, কখনো এখানে আসলে আমার আশপাশে যেন না যায়। বলতেছে, ওই বাচ্চা কখনো আশপাশে যাবে না, তুই এখান থেকে চলে যা। তখন ওই জিনটা বলে, আমি যাব, কিন্তু আমার ছোট্ট একটা শর্ত আছে। সত্যটা কি? সত্য হচ্ছে ঠিক রাত 10টার দিকে 2টা কালো খাসি এক দামে কিনতে হবে, কিনা আমার ওই বটের গাছের সাথে বেঁধে রেখে চলে আসতে হবে। তখন শুভর বাবা বলে, কোনো সমস্যা নেই, আমি তাই দেব। তারপরে এসব সত্য দেওয়ার পরে জিনটাকে মুক্ত করে দেওয়া হয় এবং শুভ আস্তে আস্তে মাটিতে পড়ে যায়। ওই দিনই পরের দিন একটা হাটে যায়, একদমে 2টা খাসি কিনে নিয়ে আসে এবং রাত্রে ওই হুজুর সহ শুভর বাপ, শুভ দাদা, ওই বৃদ্ধা বয়স্ক মানুষ ফকির মুন্সি চলে যায় ওই গাছের কাছে। যাওয়ার পর গাছের সাথে খাসি 2টা বেঁধে রাখে এবং আস্তে আস্তে চলে আসে। ওদেরকে সত্য দিয়েছিল পিছনের থেকে তাকাবি না। তখন 4 জনের কানে শব্দ আসে, মনে হয় হাড় চাবানোর শব্দ, এমন শব্দ, আর ওই 2 খাসিগুলো চিল্লাইতে শুরু করছে। তখন হুজুর বলে, কেউ পিছনে তাকাবে না, সোজা চলে আসো। তখন আস্তে আস্তে জঙ্গল থেকে বের হয়ে চলে আসে। আসার পর ঠিক 1 দিন 2 দিন ওই রাত পার হয়ে যায়, কোনো সমস্যা হয় না। শুভর আস্তে আস্তে জ্বর ভালো হয়ে যায়। পরের দিন 1 মুহূর্ত দেরি না করে শুভ ব্যাগ গুছে নিয়ে তার বাবা মার সাথে সবার হাত চলে আসে। আসার সময় রাস্তা কোনো সমস্যা হয় না, আর তারপর থেকে এখনও কোনো সমস্যা হয়নি। আর এরপর থেকে গ্রামের মহল্লা মানুষ কখনো এই বটের গাছ, এই পুকুরে মাছ ধরার জন্য কেউ কখনো যায় না, সবাই নিষেধ, ভয়েই যায় না। ওই গ্রামটা এখনও আছে। শুভ এখনও ওই গ্রামে নানার বাসায় বেড়াতে যায়নি। জামাল কামাল গ্রামতে থাকে, ভয়ে ওরাও যায় না, মাছি ধরা বাদ দিয়েছে। শুভ এখন ভালো আছে, সুস্থ আছে। শুভ শহরে লেখাপড়া শেষ করে এখন চাকরি করতেছে। সবাই শুভর জন্য, ফ্যামিলির জন্য, এই মহল্লার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘটনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আমাদের জানিয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।